দীপশিখার কবিতা ও গল্প চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের গল্প বিদ্যাসাগর, লেখক বনফুল। বিদায় লইবার প্রাক্কালে বিনীত নমস্কার করিয়া ভদ্রলোক বলিয়া গেল, ওই মোড়টায় ডিসপেন্সারি খুলেছি মাস্টারমশাই, দয়া করে যাবেন মাঝে মাঝে। আচ্ছা। স্মৃতিপটে কয়েকটি ছবি ভাসিয়া উঠিতেছে, পুরাতন ছবি। তখন টিউশনি করিতাম। উপর্যুপরি কয়েকবার বিএ ফেল করার দরুনই হোক, অথবা শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দের সাক্ষাৎ লাভের ফলেই হোক, ধর্মে মতি হইয়াছিল। স্বামী চিন্ময়ানন্দের পদপ্রান্তে বসিয়া হিন্দু ধর্মের নিগূঢ় তত্ত্ব শ্রবণ করিতাম। বুঝিতাম, কর্মজগতে যাহাই হোক, ধর্মজগতে হিন্দুরা অপরাজেয়। দিনের পর দিন স্বামীজি যে সকল তথ্য ও তত্ত্বপূর্ণ বক্তৃতা আমাকে শুনাইতেন, সেগুলি এই গল্পের পক্ষে অবান্তর। যেটুকু প্রাসঙ্গিক তাহাই শুনুন। একদিন তিনি জন্মান্তর রহস্য প্রসঙ্গে সারগর্ভ আলোচনা করিতেছিলেন। এরূপ কৌতূহলোদ্দীপক আলোচনা আমি ইতিপূর্বে শুনি নাই। সে এক আশ্চর্য ব্যাপার। অত্যন্ত আকৃষ্ট হইয়া পড়িলাম। স্বামীজির বক্তৃতা শেষ হইলে তাহাকে ধরিলাম জন্মান্তর রহস্য উদ্ঘাটনের পন্থা বলিয়া দিতে হইবে। প্রথমটা তিনি আপত্তি করিলেন, শেষে তাহাকে বলিতেই হইল। তাহার উপদেশানুসারে মুদ্রিত নেত্রে নানাবিধ যৌগিক প্রক্রিয়া শুরু করিয়া দিলাম। জন্মান্তর রহস্য উদ্ঘাটন করিতেই হইবে। ছাত্রের পড়া লইতেছিলাম। সাধু শব্দের চতুর্থীর বহুবচনে কি হবে? বলিতে পারিল না। মুনি শব্দের দ্বিতীয়ার দ্বিবচনে কি হবে? পারিল না। নর শব্দের দ্বিতীয়ার একবচনে কি হবে? অনেকক্ষণ মাথা চুলকাইয়া একটা উত্তর দিল, ভুল উত্তর। ঠাস করিয়া একটা চড় মারিয়া উপক্রমণিকাখানা ছুঁড়িয়া ফেলিয়া দিলাম। এইরূপ প্রত্যহ। হঠাৎ বাসনা হইল, ছোকরা পূর্বজন্মে কি ছিল একবার দেখিলে হয়। আমার বিশ্বাস, হয় গাধা না হয় গরু ছিল। স্বামীজির প্রদর্শিত প্রক্রিয়া অনুসরণ করিয়া এই কৌতূহল নিবৃত্ত করা তো খুবই সহজ। সেদিন গভীর নিশীথে যোগাসনে উপবেশন করিয়া মুদ্রিত নেত্রের সম্মুখে রুদ্ধশ্বাসে আমার ছাত্রের পূর্বজন্মের মূর্তি নিরীক্ষণ করিয়া চমকাইয়া উঠিলাম। এ কি? এ যে বিদ্যাসাগর, প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর! স্বয়ং উপক্রমণিকার স্রষ্টা জন্মান্তর রহস্যের ফেরে পড়িয়া নরশব্দের রূপ বলিতে পারিতেছেন না। আশ্চর্য ব্যাপার! স্তম্ভিত হইয়া গেলাম। পরদিনও ছাত্র শব্দরূপের এক বর্ণ নির্ভুলভাবে বলিতে পারিল না। কিন্তু তাহাকে আমার আর শাসন করিতে প্রবৃত্তি হইল না। ইচ্ছা হইল প্রণাম করি, অশ্রুজলে তাহার চরণ দুইখানি ধুইয়া দিই। বিদ্যাসাগরের এই দশা! যতদিন তাহাকে পড়াইয়াছিলাম শাসন করিতে পারি নাই, সম্ভ্রম করিয়া চলিতাম। ফলে সে 4th ক্লাস হইতে কিছুতেই প্রমোশন পাইল না। আমার চাকরিটি গেল। ভাগ্যক্রমে অন্যত্র একটা কেরানিগিরি জুটিয়া গেল, চলিয়া গেলাম। বছর 5 পরে আমার নূতন কর্মস্থলে বিদ্যাসাগরের সঙ্গে আবার দেখা হয়। সব কথা শুনিলাম,
পড়াশোনা ছাড়িয়া দিয়া দিন কত সে শখের থিয়েটারে মাতিয়াছিল। স্ত্রী চরিত্র নাকি উত্তম অভিনয় করিত, মেডেল পাইয়াছে। সম্প্রতি কিন্তু সে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট। আমি যদি অনুগ্রহ করিয়া তাহার কোম্পানিতে। আমার চোখে জল আসিল। সাধ্যাতীত হইলেও কিছু ইনশিওর করিলাম। আবার আজ সে আসিয়াছিল। চেহারাটা বেশ ভদ্র ভারিক্কি গোছের হইয়াছে। বলিল, ইন্স্যুরেন্সের দালালি করিয়া সে কিছুই সুবিধা করিতে পারে নাই, সেই জন্য প্রাইভেট হোমিওপ্যাথি পড়িয়া সে ডাক্তার হইয়াছে এবং এই শহরে প্র্যাকটিস করিবে মনস্থ করিয়াছে। আমি যেন তাহার পৃষ্ঠপোষকতা করি। যথাসাধ্য করিব প্রতিশ্রুতি দিলাম। নিষ্প্রয়োজন বোধে 2টি খবর তাহাকে দিলাম না। খবর 2টি এই: 1, স্বামী চিন্ময়ানন্দ চৌর্যাপরাধে জেল খাটিতেছেন। 2, আমি খ্রিশ্চান হইয়াছি।